আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শৈল্পিক কৌমি আয়োজিত আলিফ বা জিম এই শিরোনামে আমাদের 3টি ক্লাসের একটি কোর্স বলা যায়, সেটির প্রথম দিন আজকে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে প্রশিক্ষক হিসেবে আছি মোল্লা হানিফ। তো আজকে থেকে আমরা নিয়মিত প্রতিদিন রাত 9টায় শনি রবি সোম 3 দিন আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো এখানে কথা তেমন কিছু বেশি বলার কিছু নাই, কারণ অধিকাংশ স্টুডেন্ট বা আমরা যাই বলি এখানে যারা ক্লাস করবেন সবাই পুরাতন। তো ইনশাআল্লাহ আমাদের তেমন সমস্যা হবে না। আমি টুকটাক কিছু টাচ দিব হরফের প্রতি, ফন্টের উপর, তারপরে আমি লেখা শুরু করে দিব ইনশাআল্লাহ। প্রথমতই বলি, যারা যুক্ত হচ্ছেন, যারা সালাম দিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকজন অনেক জায়গা থেকে যুক্ত আছেন। তো আপনাদেরকে বলবো, আপনাদের যারা দেখছেন থেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন। এতে করে যেটা হবে, আপনার পরিচিত ক্যালিগ্রাফিতে আগ্রহী, ক্যালিগ্রাফি ভালোবাসেন এরকম মানুষের কাছে আমাদের গ্রুপের লাইভ ক্লাসের যে ভিডিওটি চলে যাবে ইনশাআল্লাহ। তো আমি কথা না বাড়িয়ে আমাদের কাজের মধ্যে আমি অনুপ্রবেশ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা দেখেছেন আমাদের পোস্টারের মধ্যে লেখা ছিল কি শেখানো হবে, এবং আমরা একটু ধারণা দিব এই ব্যাপারে। 2-4টা কথা বলে আমি লেখা শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, বিশ্বব্যাপী ক্যালিগ্রাফি চর্চার যে ফন্ট এবং বিশ্বব্যাপী ক্যালিগ্রাফি যেই ফন্টের মাধ্যমে সমাদৃত সবচাইতে বেশি, সেটা হচ্ছে খত্তুস সুলুস। আরবি ভাষায়, আরবি খাত্তাবদের ভাষায় খত্তুস সুলুসকে বলা হয় উম্মুল খুতুত, অর্থাৎ সমস্ত খতের মা। এটা বলার কারণ হচ্ছে এই ফন্ট, এটা সবচেয়ে জামিয়া মানে অর্থাৎ সবচাইতে নির্ভরযোগ্য একটি ফন্ট, এবং প্রচুর পরিমাণ ব্যাকরণের একটা ভাব আছে এটার মধ্যে, এবং প্রচুর চর্চাবহুল একটা ফন্ট। অন্যান্য যে সমস্ত ফন্টগুলো আছে, যেমন আপনার খত্তে দিওয়ানি, খত্ত রুকা, খত্তুল নস্ক, খত্তু সুম্বুলি, তারপরে হচ্ছে খত্তুল উইসাল, খত্তু সাইফ, খত্তু কুফি, এই ফন্টগুলা সুলুসের মতন এতটা সমাদৃত হতে পারে নাই, এবং এই অন্যান্য ফন্টগুলো সুলুস ফন্টের মতো এতটা সমাদৃত না। সেই কারণে সুলুসের সমাদৃতটা অনেক বেশি। এখন আসি আমাদের দেশের ক্যালিগ্রাফি চর্চা এবং আমাদের নতুনদের এবং আমাদের ক্যালিগ্রাফারদের ফন্ট ভিত্তিক চর্চাটা কতটুক, এবং পেইন্টিং ভিত্তিক বা কোন ফন্টকে নিয়ে আমরা চর্চা করতে নিজেকে কি বলি স্বাচ্ছন্দ্য বোধ করব নিজেরা, সেই জায়গাটাতেই মূলত আমার এই উদ্যোগটা নেওয়া। আমার বলবো না আমাদের, সেটা হচ্ছে প্রথমত আপনার আমাদের দেশে আমরা দেখতে পাই যে ইদানিং প্রচুর পরিমাণ ট্রেডিশনাল ফন্টের চাইতে মডার্ন ফন্টের চাহিদা অনেক বেশি। ট্রেডিশনাল ফন্ট বলতে খত্তে কুফি, খত্তু সুলুস, খত্তে দিওয়ানি টাইপের যে ফন্ট, এটার মধ্যে খত্তুল উইসামকে অনেকে বলে সুম্বুলির মডার্ন প্যাটার্ন, বাট অরিজিন যে সুম্বুলি সেটার মধ্যে থেকে উইসাম অনেকটা বের হয়ে আসছে। এখন আমি যেটা খেয়াল করেছি, নতুনদের 2019-20 সাল থেকে মূলত এই মডার্ন ফন্টের চর্চা করে আসছে আলহামদুলিল্লাহ। 18 খুব দুঃখিত আন্তরিকভাবে, নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটি আটকে গিয়েছিল। তো আমি যে কথাটা বলছিলাম, আমি বেসিক্যালি 2020 সাল থেকে এই ফন্ট নিয়ে নিয়মতান্ত্রিকভাবে চর্চা করছি, এবং 2020 সালে আমি যখন শুরু করি, টিচিং শুরু করি, শেখানো শুরু করি, ওই সময়টাতে আমি অনেকটাই সুম্বুলি যে নির্দিষ্ট প্যাটার্ন আছে ওটার উপরেই লিখতাম। একটা পর্যায়ে যখন দেখলাম যে এটাকে অনেকটাই মডিফাই অর্থাৎ পরিবর্তন দরকার বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী, অর্থাৎ আমরা আমাদের দেশে
আরবি হরফ চিনি কায়দার মাধ্যমে এবং কোরআন শরীফের মাধ্যমে। তো আমাদের ক্যালিগ্রাফি চর্চা অথবা মানুষকে মেসেজ দেওয়ার সময় আমাদের ফন্টগুলো যতটা কোরআনের খত কায়দার যে লেখা এগুলোর সাথে সামঞ্জস্য করে রাখা যায়, অর্থাৎ এগুলো কিন্তু খত্তে সুলুসের সাথে মিল, তো এগুলোর সাথে আমাদের ফন্ট যতটা সামঞ্জস্য করে রাখা যায় কেমন, এই ফন্টগুলোর সাথে আমাদের যতটা সামঞ্জস্য রাখা যায় ততটাই আমাদের জন্য ভালো। তো সেই দিকে তাকিয়ে আমি মূলত মডিফাইটা তখন থেকে শুরু করি, যে অরিজিনাল যে সুমগুলি আছে সেটা লিখলে আসলে অ্যাকচুয়ালি ক্যালিগ্রাফি হবে, বাট মেসেজটা দেওয়া যাবে না, মানুষ ঠিক পড়তে পারে না, সেই জন্য সেখান থেকে পরিবর্তনের শুরু। তো সেই ধারায় পরিবর্তন করতে পরবর্তীতে উইসাম থেকে আমি অনেক প্যাটার্ন নিয়েছি, উইসাম থেকে অনেক কিছু সংযুক্ত করেছি, এবং মুরাক্কাব লিখতে গিয়ে খত্তে রুকা এটার অনেক প্যাটার্ন নিয়েছি, খত্তে দিওয়ানির অনেক প্যাটার্ন অ্যাড করেছি, খত্তে সুলুসের যে নোক্তার মাপ আছে অক্ষর ভিত্তিক, সেই খত্তে সুলুস থেকে নোক্তার অনেকটা মাপের যে প্যাটার্নগুলো আছে সেটা নিয়েছি। অর্থাৎ অনেকগুলো ফন্ট থেকেই একটা মাজমুয়া টাইপের একটা সংস্করণ নিয়ে মূলত আমি লেখাটাকে নিয়ে ট্রাই করার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে এই নামটা কেন, খত্তুল আহনাফ কেন? এই নামটা হচ্ছে এই জন্য, যেহেতু আমরা এটাকে সুমবুলি বলতে পারছি না, আমরা সুমবুলি বলতে পারছি না, এটার কারণ হচ্ছে অরিজিনাল সুমবুলি আর এই ফন্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, অনেক বড় একটা জায়গা গ্যাপ, সরাসরি সুমবুলি আর এই ফন্টের মধ্যে অনেক বড় একটা গ্যাপ। এখন তাহলে আপনি বলতে পারেন এটা তো এটার মতো কিছুটা লাগে, তাহলে কথা এরকমও আসে যে খত্তে উইসামটাও কিন্তু সুমবুলির মতো দেখা যায়, তাইলে এটা খত্তে উইসাম কেন? কেন খত্তে উইসাম? উনি উইসাম সৈকত, যিনি উইসামের প্রবণতা মানে প্রবর্তক, উনি কিন্তু সুলুস থেকেও কিছুটা নিয়েছে এবং খত্তে সুমবুলি থেকেও নিয়েছে, বাকিটা ওনার নিজের মতো করে উনি মডিফাই করে একটা ফন্ট উনি দাঁড় করিয়েছে। তো সেই ভিত্তিতেই আমরা, যেহেতু অন্যান্য ফন্ট থেকে অনেক কাটাছেড়া করা হয়েছে, পরবর্তীতে একটা ফন্টের রূপ দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এটাকে ভিন্ন নামেই মূলত আপনাদের সামনে আনতে চাচ্ছিলাম। যেহেতু পুরাপুরি সুমবুলি ফন্ট নাই, আপনি সম্পূর্ণ সুলুস লিখতেছেন না, মিক্স হয়ে গেছে লেখাটা, তখন কিন্তু সুলুস বলতে পারবেন না, সেই জন্য এটাকে অন্য নামে আমরা আনতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি বেশ কয়েকজনের সাথে পরামর্শ করেছি, ওনারা বলছে যে এটা আপনি যেহেতু সুমবুলি নেই ওই নামে আপনি এটাকে না শিখিয়ে আপনি এটাকে নামকরণ করে তারপরে মানুষকে শেখানোর চেষ্টা করেন, আর বাকিটা আল্লাহ তাআলার হাতে, মানুষ কতটা গ্রহণ করবে, কতটা এটা বিস্তৃত হবে, মানুষের কতটা ভালো লাগা কাজ করবে, মানুষ এটা নিয়ে আসলে চর্চা করে ফায়দা পাবে কিনা, এই ফন্ট এটা বাজারে কতটা শাইনিং করবে, এটা আসলে সম্পূর্ণ রব্বে কারিমের কাছে, এটা আসলে আমাদের কোনো হাত নাই। আমরা চেষ্টা করে যাব, আমি যেই চেষ্টাটা করছি সেটা হচ্ছে আমাদের ফন্ট এটা একটা মডার্ন ফন্ট হোক, এবং আমাদের ফন্টের যে লেখাগুলো দেখলে যেমন একটা মেসেজ পাওয়া যায়, যেন পরিষ্কার মানুষ বুঝতে পারে যে এখানে এই লেখাটা আছে, একটা মেসেজ থাকে। এই জায়গায় আছে লা তাহজান ইন্নাল্লাহ মা'না, আমি এটাই সবসময় লক্ষ্য করেছি যেন মেসেজগুলো আমরা পরিষ্কার দর্শকদেরকে দিতে পারি। ক্যালিগ্রাফির একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে আপনি মানুষকে বুঝাবেন, অর্থাৎ আপনি কি লিখেছেন, পাশাপাশি মানুষ যেন বুঝতে পারে। আমি কিছু লেখা শুরু করছি, দেখেন এই যে মুহাম্মদ, কেমন, এইটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে এখানে মুহাম্মদ লেখা আছে, অর্থাৎ লেখার যে প্যাটার্ন, লেখার যেই অবস্থান, সেখানে বোঝা যাচ্ছে যে এখানে মুহাম্মদ লেখা আছে। কেমন, আমার উদ্দেশ্য এটাই যে আমরা কাজ করব যদি এতটাই আমরা পেঁচায় ফেলি যে একটা দর্শক দেখে বুঝতে পারে না, এটা যেন না হয়, সেই চিন্তা থেকেই আমি নিয়মতান্ত্রিকভাবে এটাকে মডিফাই করছি। তারপরে আরেকটি লেখা দেখেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর মধ্যে এই লাস্টের যে হায়ের টান প্যাটার্ন, এখানে খত্তে নস্কের একটা ব্যবহার আছে, খত্তে সুলুসের কিছুটা আছে, মূলত নস্কের প্যাটার্ন। এই প্যাটার্নটা থেকে একটু কোনা বের করেই এই আল্লাহটাকে মডিফাই করে আমি এখানে আনছি। এই মুহাম্মাদের মধ্যে দেখেন সুলুসের মুহাম্মাদের একটা ভাইব আছে, কেমন
একটা ভাব আছে, বাট সুলুস না কিন্তু এটা। তারপর ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, এই যে ওয়াও মিম আলিফ, তাওফিকি ইল্লা বিল্লাহ, এই যে নির্দিষ্ট একটা প্যাটার্নের উপর রেখে লেখা, হ্যাঁ, হতে সুম্বুলির প্যাটার্ন একদমই এরকম না। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, অর্থাৎ একটা মানুষ নতুন ক্যালিগ্রাফি করে, সে কোরআন পড়তে পারে, সে যেমন চাইলে একটু চেষ্টা করলে যেন সে আমার মেসেজটাকে সে এখান থেকে উদ্ঘাটন করতে পারে, সেই উদ্দেশ্যেই মূলত লেখা। এখন আশা করি আপনারা যারা কথাগুলো শুনেছেন তাদের কাছে মোটামুটি পরিষ্কার কেন নামকরণ করা, কেন এই নামটা সামনে আসা, এবং কেনই বা আমরা সুম্বুলি বা অন্য কোনো নাম বলছি না বা এই নামটা বলছি, এবং পার্থক্যগুলো মোটামুটি আশা করি আপনাদের সামনে চলে আসবে। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্টে আপনারা লিখতে পারেন। আমি যদি লাইভে এখন দেখি আমি সরাসরি উত্তর দিয়ে দিব, অথবা ক্লাস শেষ হলে পরবর্তী ক্লাসে আমি সেটার উত্তর দিয়ে দিব। অনেক কিছু লিখে শেষ করা যায় না, মানুষ ব্যস্ত থাকে ধরেন। তো যেগুলো আপনি এরকম যদি কোনো প্রশ্ন করেন যেটার উত্তর এই ক্লাসে আমি দেইনি বা দেওয়া সম্ভব হয়নি, সেটার উত্তর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি দিব। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন ফন্টের পরিবর্তন যে অবস্থানটা। শুরু থেকে যারা সালাম দিয়েছেন এই পর্যন্ত সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। তো এখন আমি শুরু করে দিব, আলিফ বা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আলিফ, আজ আমাদের মোট ক্লাস হচ্ছে 3টা। কেমন? প্রথম দিন আমি বেশি লেখা দিব না, অল্প কিছু লেখা দিব। একজন প্রশ্ন করেছেন ক্লাস রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আমি যেটা বলছিলাম যে প্রথম দিন আজকে বেশি লেখা দিব না। আমাদের অক্ষর হচ্ছে আরবিতে 29টা। তো 29টার মধ্যে সব হরফ তো লিখতে হয় না, যেমন বায়ের মধ্যে 3টা অক্ষর আছে, জিমের মধ্যে 3টা অক্ষর আছে, আমাদের 20টার মতো অক্ষর লিখতে হবে। 20টা অক্ষর কম বেশি লিখতে হবে। তো আমরা যেটা করব আজকে প্রথম দিন আলিফ, বা, জিম, দাল, র, ঝা, কেমন এই পর্যন্ত যাব, এর বেশি যাব না। পরের ক্লাসে সিন, সদ, ত, আইন, ফা, কফ এই পর্যন্ত। তারপরের কাছে ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেব। তো আমরা মূল যে জিনিসগুলা, আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে এই ক্লাসগুলো আমাদের সবার জন্যই কেন জরুরি, কারণ যারা ক্লাস দেখছেন অধিকাংশই হচ্ছে মোটামুটি লেভেলের ক্যালিগ্রাফি করেন বা একটু পুরাতন হয়েছেন। তো সবারই কম বেশি দেখা যায় ফন্ট কাঁচা থাকে, অর্থাৎ অক্ষর কাঁচা থাকে, যার জন্য আপনারা পেইন্টিং বলেন, গ্রাফিটি বলেন, কাপল নেম বলেন বা বাঁশের কলমে লেখা বলেন, সব জায়গায় আপনাদের এই দুর্বলতাগুলো ধরা খাচ্ছে। কেমন দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে? এটার বড় কারণ হচ্ছে আপনাদের ফন্ট হয় না, লেখাগুলোই হয় না। এই দুর্বলতা কাটানোর জন্য অক্ষর লেখার বিকল্প কিছুই নেই। তো একদম পারফেক্ট আপনারা অক্ষর লিখেন, এটা আমরা চাই। আর দ্বিতীয় কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের ক্লাস কিন্তু শুধু বাঁশের কলমের যে মিডিয়াম সেটাতে না, 2 মাধ্যমেই হবে। আমি যে লেখাগুলো বাঁশের কলমে দেখাবো সেগুলো পেন্সিলেও দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের কাছে বাঁশের কলম টলম নেই, ভাবতে পারেন যে আমরা কিভাবে চর্চা করব, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি প্রতিদিন বাঁশের কলমের লেখাগুলো পেন্সিল দিয়েও দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন মাওলানা নিজামুদ্দিন আশরাফি ভাই বললাম, আমাদের বড় ভাই, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। তো ওয়াটার কালার এবং অ্যাক্রিলিকের একটা ক্লাস করালে উপকৃত হতাম। আসলে এখানে ওয়াটার কালার এবং অ্যাক্রিলিকের কোনো বিষয় আমার কাছে মনে হয় না আছে। কারণটা হচ্ছে ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। কেমন ওগুলো এক একজন এক এক রকম করে। আমি সব সময় বেসিক নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য যে একটা মানুষকে যদি বেসিকটা ধরে শিখিয়ে দেওয়া যায় সে ভালো করতে পারে। আর অনলাইনে পেইন্টিং কোর্স ভালো, বাকি অনলাইনে যদি আপনি নিয়মিত করেন 5-7টা ক্লাস করলে কিছু বুঝতে পারবেন। এক ক্লাসে অনলাইনে আসলে পেইন্টিং এর কোনো ফায়দা হবে না। তো যেটা আমি বলছিলাম, প্রতিদিন আজকে বেশি অক্ষর না, আলিফ বা জিম দাল র এই পর্যন্ত আমাদের শেষ হয়ে যাবে। প্রথমে বাঁশের কলম দিয়ে দেখাবো, দেন পেন্সিল দিয়ে অক্ষরগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এতটুকু আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আগামী ক্লাস, এরপরের ক্লাস কিছু অক্ষর হবে, শেষ ক্লাসে কিছু অক্ষর হবে। আমরা 3 ক্লাস
এখানে অনেকেই হয়তো বা আছেন যারা একদম নতুন বলছেন, তো এখানে সমস্যার কিছু নাই ইনশাআল্লাহ। লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে, তারপরে নেটওয়ার্কিংও প্রচুর ঝামেলা করছে। তো সামনে যে লেখাগুলো আছে এগুলো কোন ফন্টে? এগুলো খত্তুল আহনাফেই লেখা হয়েছে, এই ফন্টগুলো খত্তুল আহনাফে লেখা হয়েছে, এটাই আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয়ত যে কথাটা বলছি, এখন আমি লেখা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আলিফ থেকে সিন পর্যন্ত লিখব, পরবর্তী সিনের আগ পর্যন্ত লিখব, পরে পেন্সিল দিয়ে লেখাগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত হচ্ছে এরকম করে আমরা একটা টান দিই, কেমন ডিগ্রির মাপ যাদের কম্পাসের ধারণা আছে, এখানে 25 ডিগ্রির মতো হয়। আর সহজে, একদম সহজে সবার জন্য বোঝানোর জন্য যেটা আমি বলি, ঘড়ির কাঁটা যেমন 1, 12, 1, 2, 3, একের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরি, ওই অ্যাঙ্গেলটা থেকেই আমরা সোজা নিচে নিয়ে আসবো। এই হচ্ছে আলিফ, কেমন? আলিফ, এই আলিফটাকে উপর থেকে যেভাবে নিচে নামানো হয়েছে, ঠিক একই যে হরফ, একই অনুরূপভাবে আমরা নিচের থেকেও উপরে উঠাবো। আমরা আলিফটাকে একইভাবে নিচের থেকে উপরে উঠাবো। ঠিক আছে, এই যে দেখেন তিনটা প্যাটার্ন, তিনটা আলিফ লেখা হয়েছে একই তালে ছন্দে। প্রথমত উপর থেকে নিচে নামাবো, পরে নিচের থেকে উপরে উঠাবো। এই আলিফের মধ্যে এই ফন্টের, সম্পূর্ণ ফন্টের চর্চা এই আলিফের মধ্যে আছে। অর্থাৎ পুরো ফন্ট আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো ফন্টের যেই একটা তাল বলা হয়, রিদম, এটা এই আলিফের মধ্যে আপনি পাবেন। সো আলিফটা অনেক বেশি প্র্যাকটিস করা দরকার, এবং আরও কীভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেগুলো আমি দেখাচ্ছি। এই যে ডান থেকে বামে আসলো, এগুলো হচ্ছে অনেকটা ফাউন্ডেশন টাইপের এই চর্চাগুলো। এগুলো করলে আপনার হাতের মাপকাঠি বা স্মুথনেসটা বাড়বে। কলমের যেই
কলম টানা বা এই যে স্মুথনেসের একটা ব্যাপার আছে, এটা আপনি ভালো পাবেন, কেমন? সেই জন্য এটা খুবই জরুরি, এই যে এই মাপকাঠিটাকে শিখে নেওয়া। পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই হচ্ছে আলিফ, এই হচ্ছে আলিফের মাপকাঠি, কেমন? এটা আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করব। আমি এই যে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ কোন দিক থেকে শুরু করা হয়েছে, এই প্র্যাকটিসটা করলে আপনার হাতের মাপ আসবে। এখন কথা হচ্ছে তখন ইনশাল্লাহ আমাদের হাতের স্মুথনেস বাড়বে, লিখতে সহজ হবে। তো প্রথমত হচ্ছে আলিফ, পরবর্তীতে এই প্র্যাকটিসটা আমরা করব। আমি একদম যারা নতুন স্টুডেন্ট অনেকে আছেন, যারা অনেকে একদম নতুন, অনেকে মোটামুটি নতুন, সেই ক্ষেত্রে একদম নতুনদের ক্ষেত্রে এই ফন্টে নোক্তা দেই না। নোক্তা ব্যবহারটা এই জন্য করি না, কারণ নতুন যারা আছে তারা নোক্তা দিলে বেশিরভাগ সময় ঘাবড়ে যায়। হচ্ছে সুলুসের যেমন আলিফে 7 নোক্তা আছে, এখানেও 7টি নোক্তাই, কিন্তু নোক্তা আমি ব্যবহার করতে অনিচ্ছুক। আপনারা যখন পরবর্তীতে এটা শীট আকারে পাবেন, সামনে আসবে, ওখানে সমস্ত কিছু নোক্তা অনুযায়ী, মাপ অনুযায়ী থাকবে, বাট ক্লাসের মধ্যে অনেক সময় দেখাই না, সাধারণত দেখাই না, এই জন্য। আলিফ, তারপর হচ্ছে বা। সম্পূর্ণটা 3 নোক্তা হবে, ভেতরে 6 নোক্তা। যেটা একক যে বা, সেটা কিন্তু সম্পূর্ণ এটাই। হচ্ছে বা। এখন নতুন যারা আছেন তারা নোক্তা নিয়ে কোনো ধরনের মাথা ঘামাবেন না, জাস্ট লিখে যাবেন। নোক্তাগুলো এই জন্য দিচ্ছি, যারা বড়, যারা মোটামুটি লিখতেছেন অনেক দিন ধরে, তাদের জন্য সহজ হয় চর্চা করতে। আর এই যে দেখেন, এটা কিন্তু এদিকে একটু ওসে, এদিকে একটু নামছে, নামবে কোন জায়গায়? 2 নোক্তা যে জায়গায় শেষ, 4, এই 2 নোক্তা যেখানে শেষ, 4 নোক্তা শেষ, এই জায়গাটাতে এসে এটা নিচে লাগবে, পরে আবার উঠে যাবে, অর্থাৎ এই পুরা মাপকাঠিকে এটা সুলুসের মতো। এটা কিন্তু এই যেভাবে গোল হয়ে শেষ বা। তারপরে জিম, এই যে দূরত্বটা,
অর্থাৎ শেষে এবং গিয়ে এটা কতটুকু ঢাল হবে 1.5 নোক্তা, কেমন? উপরে হবে 5 নোক্তা। এটা ঠিক এখান থেকে এসে 1.5 নোক্তা আছে না, এখান থেকে আলাদা হবে। এই সোজা একটা টান দিয়ে দিব আমরা। এই যে এখান থেকে এই জায়গাটা দূরত্ব আছে 1 নোক্তা। এই যে 2 নোক্তার পরে অর্থাৎ এখানে যে জায়গাটা আছে এখান থেকে এখানে 5টি নোক্তা হবে। কেমন? অর্থাৎ এই মাপটা কিন্তু খত্তে সুলুসের সম্পূর্ণ। এই যে মাপটা আমি আপনাদেরকে দেখালাম, এই মাপে খত্তে সুলুসে জিম লেখা হয়, সেই অনুরূপভাবে কিন্তু এই জিমটা লেখা হচ্ছে। কেমন? সোজা শেষ হয়ে যাবে। এই হচ্ছে জিম। পরবর্তীতে জিম হা খ, এটাই দাল। মাপটা আশা করি বুঝতে পারবেন। এই যে যেখানে এসে এটা লেগে গেছে, এই যে এই পর্যন্ত 2 নোক্তা, আর এই যে নিচের 2 নোক্তা এই প্যাড পর্যন্ত, এখান থেকে দাগ দিলে আবার এই যে এই পর্যন্ত আরেকটা নোক্তা আছে, আর এই যে এই দূরত্ব, আর এখানে 1 নোক্তা, এই যে এখানে ভিতরে আবার 4 নোক্তা দিলে। অর্থাৎ সম্পূর্ণ দালের যে প্যাটার্ন খত্তে সুলুসের নোক্তার উপরে, বাট এই জায়গায় হচ্ছে এই জায়গাটাতে আমি অর্থাৎ মডার্ন ফন্টের প্যাটার্নটাকে যোগ করেছি মাপ খত্তে সুলুসের, যেন মানুষের বুঝতে সহজ হয় আর লিখার সহজার্থে মডার্ন ফন্ট ইউজ করা। বুঝতে পেরেছেন? দাল, দ্বিতীয় দাল। এখন যেভাবে লিখছি, লেখার মধ্যে অনেক জায়গায় পরিপূর্ণ থাকে না। কোন কোন অক্ষরগুলো ভাঙ্গা যায়, কিভাবে ভাঙ্গা যায়, এগুলো ইনশাআল্লাহ আমি শেষ ক্লাসে দেখিয়ে দিই। দাল, দ্বিতীয় দাল। বায়ের নিচের জায়গাটা যেরকমই, এটাই কিন্তু দেখেন। এই যে প্যাটার্নগুলো আমি উপরে দেখাচ্ছি, এটার মধ্যে দেখেন না ফিট হচ্ছে কিনা, খেয়াল করলেই দেখবেন।
ভিতরে 2 নোক্তাই, মাঝখানে কতটুকু আধা নোক্তা, এটা হচ্ছে দ্বিতীয় দাল। তো আমরা এখানে কি কি দেখলাম, আলিফ বা জিম দাল দুইটা। আজকের মতো অক্ষর বাকি আছে আর দুইটা, সেটা হচ্ছে দুইটা র বাকি আছে। একটা পৃষ্ঠার মধ্যে দিয়ে দিই, কারণ এক পৃষ্ঠার মধ্যে দিলে ফায়দাটা হচ্ছে এটা বুঝতে সহজ, মানে পৃষ্ঠা আরেকটা হইল না। এখানে কতটুকু আধা নোক্তা, এই যে এতটুকু পর্যন্ত আপনার কলম পুরো আসবে, তারপরে আপনি সিঙ্গেল প্যাটার্নে আপনাকে রেডি করবেন। এখানে 1 নোক্তা পরিমাণ ঢাল হবে হালকা করে, আর এভাবে 6 নোক্তা যাবে। কেমন? এটা হচ্ছে প্রথম র, র মুরসাল। দ্বিতীয় র, হচ্ছে দ্বিতীয় র। এটা র মুরসাল, নামগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে মুদাওয়ারা, মুদাওয়ারা। এখন যেটা লিখবো সেটা হচ্ছে রহমান। রহমান আর মুরসালের মধ্যে অনেকটা একই, শুধু একটু পার্থক্য আছে। দেখেন র দুটা একই, পার্থক্য কোথায়? একটার মধ্যে উপরে মাথা আছে, একটার মধ্যে নাই। এই হচ্ছে পার্থক্য।
এটা রহমান। তো আমাদের অক্ষরগুলো আজকের যেগুলো দেখানোর কথা ছিল সেগুলো বাঁশের কলমে দেখানো শেষ। এখন আমি পেন্সিল দিয়ে আপনাদেরকে যখন দেখাবো তখন নোকটাও অত প্রয়োজন নাই, বাট এত তাকরির অর্থাৎ এত ব্যাখ্যার প্রয়োজন নেই, এখানে জাস্ট দেখিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা নতুন আছেন তাদের সুবিধার্থে পেন্সিল ধরাটা আমি একটু বলে দিই, কেমন? ছবি ক্লাস শেষে গ্রুপে পেয়ে যাবে। প্রথমত আমরা খাতা নিলাম পেন্সিল, দুইটা পেন্সিল একই রকম, এই যে ধরলাম সোজা, একটা পেন্সিল একটু উপরে থাকবে, একটা পেন্সিল একটু নিচে থাকবে, কেমন? এই জায়গাটা থেকেই কালি পানিতে মিশিয়ে নিয়েছি কিনা না, এটা যারা বিক্রি করেন, কয়েকজন আছে অনলাইনে বিক্রি করে, ওনাদের থেকে নিতে পারেন। ওনারা একটা বাজারজাত করেন আর কি, হয়তো হ্যান্ডমেড বানায়। আমি ওনাদের থেকে নিয়ে ওগুলো দিয়ে লিখি। আপনি আর্ট ম্যাটেরিয়ালসের দোকানে বিভিন্ন টাইপের কালি কিনতে পারবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, এই টাইপের দুটা পেন্সিল নেবেন, নেওয়ার পর সেই পেন্সিলগুলোর মধ্যে একটা একটু উঁচু থাকবে, একটা নিচু থাকবে, অর্থাৎ বাঁশের কলমটা যেরকম দেখেন, এই যে মাথাটা উঁচু নিচু, পেন্সিলটা অনুরূপ থাকবে। আমরা স্বাভাবিক এক কলম ধরি এইভাবে, এটাই কলম ধরার মূল সিস্টেম। অন্যকে এইভাবে ধরে, এটা আসলে মৌলিক না, মৌলিক হচ্ছে এটা। এইভাবে জাস্ট একটার উপরে আরেকটা থাকবে। যখন ফাঁক করার দরকার হবে ওটাকে ছড়ানো, মাঝের পেন্সিলটাকে ছড়িয়ে দিলে পেন্সিলটা ছড়িয়ে যাবে, কেমন? আপনারা এখানে মাস্কিং ট্যাপ অথবা মাস্কিং ট্যাপ অথবা রাবার ব্যবহার করতে পারেন, যে যেন দুইটা কলম ধরে রাখে। প্রথম প্রথম ব্যালেন্স করাটা একটু কঠিন। তো এই হচ্ছে পেন্সিল ধরা। তো উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে, এটা হচ্ছে আরবির সময়। যে ছকটা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ একটা তিন কোণা বানাবেন, এর মধ্যে থেকে দুইটা ভাগ করবেন, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ যেটা আসবে এটাই হচ্ছে আপনার চুনগুলি লেখার মৌলিক ডিগ্রি। একদম মৌলিক চুনগুলির আলিফটা হচ্ছে একদম সম্পূর্ণ সাপের মতো এস টাইপের, কিন্তু আমাদেরটা মাঝখানে অনেকটা জায়গায় স্ট্রেট, তারপরে আগা এবং মাথাটা ঘুরে গিয়েছে। আলিফ, এই আলিফটাকে আমরা যেভাবে উপর থেকে নিচে নামিয়েছি, ঠিক অনুরূপভাবে নিচের থেকে উপরে উঠাবো। এইভাবে এই উঠাবো, পরে বাম থেকে ডান, ডান থেকে বাম, কোনাকুনি। এই প্র্যাকটিসটা করলে আপনার হাত ফ্রি হবে। এটা প্রচুর পরিমাণ করতে হবে আপনার পেন্সিল হাতে বশ করার জন্য। এটা খুবই ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় কথা, আলিফের পরে আমরা বা লিখব। পেন্সিলের কেন প্রয়োজন? কারণ প্রথমত আপনাকে পেন্সিলটাই আয়ত্ত করতে হবে বাঁশের কলমের সাথে সাথে অবশ্যই, কারণ পেন্টিংয়ের মধ্যে আপনার পেন্সিল খুব জরুরি। ক্যানভাসে প্রথম আপনি পেন্সিল দিয়ে উঠাতে হবে। পরবর্তীতে যখন আপনি একটা বিভিন্ন লেভেলে থাকবেন বা একটু অ্যাডভান্স কাজ করতে পারবেন, তখন আপনি তুলে ধরাতে পারবেন। বাট প্রথমের সময়টাতে কিন্তু আপনাকে পেন্সিল দিয়েই লিখতে হবে। বা পরে জিম, এই নোকটাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কতটুকু জায়গা থেকে সরে যাবে। অনেকে চিপায় ফেলবে, অনেকে এই জায়গায় নিয়ে আসবে। আপনারা আমি ক্লাসের শেষে এগুলো বলে দেবো ইনশাআল্লাহ। জি, তারপরে ডাল,
কেমন? তার পরবর্তীতে আছে 2টা পদ। তো আমরা যেটা দেখছিলাম আমাদের পেন্সিল দিয়েও লেখাগুলো শেষ, কেমন? এখন আসি, সেটা হচ্ছে এই লেখাগুলো আমরা যাদের কাছে বাঁশের কলমের সংগ্রহ আছে বা হাতে আছে তারা অবশ্যই আগে কালিতে ট্রাই করবেন। পেন্সিলে আপনাদের অবশ্যই ট্রাই করবেন, লাগবে। ওটাতে ট্রাই করলে এটা অটোমেটিক আপনি দেখবেন 50% চলে আসছে লেখার আগেই। পরবর্তীতে পেন্সিল দিয়ে লিখবেন ইনশাল্লাহ। আমরা সবগুলো ছবি দিয়ে দিব আপনাদেরকে। এবং প্রতিযোগিতার ব্যাপারে যারা পোস্টার দেখেছেন হয়তো বা জানেন, এটা প্রতিযোগিতামূলক ক্লাস। কেন? এই ক্লাসগুলো করার পরে, এই ক্লাসগুলো শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমরা এগুলোর উপরেই কিন্তু আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে প্রতিযোগিতা যারা দিতে চান দিতে পারবেন। সেগুলো গ্রুপে পোস্ট করবেন একটা হ্যাশট্যাগের মাধ্যমে, সেখান থেকে আমরা দেখে নিব কারা কারা বিজয়ী হয়েছেন। তো আজকে ক্লাসে পর্যন্তই ছিল। অনেক দুঃখিত, নেটওয়ার্কিংয়ের অতিরিক্ত প্রবলেম ছিল, এটা আমি নিজেও দেখেছি। বারবার ক্লাস আটকে যাচ্ছিল, ওয়াইফাইও সমস্যা হচ্ছিল, ইভেন মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, ক্লাসগুলো ঠিক মতো করাতে পারি। আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাস আগামীকাল রাত 9টায় আলিফ বা জিম এর দ্বিতীয় ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।